আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। তারেক রহমান। দুর্নীতির অভিযোগে ডিএনসিসির প্রশাসক এজাজকে দুদকে তলব। দুর্ঘটনায় নিহত ৩ জনের শ্রদ্ধালে গিয়ে অবরুদ্ধ ওসি ও এসআই উদ্ধার করল সেনাবাহিনী। মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেণীকক্ষে জামাতের কার্যালয়। নির্বাচনকালীন ৬ দিন দেশের স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা। রাতে জামাত নেতাকর্মীদের সঙ্গে তর্ক, সকালে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে আগুন। ডাকসু নিয়ে জামাত নেতার মন্তব্য, রাজনীতির চরম দেউলিয়াপনা নাসির। প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি। ৮৫০ কোটি পাচার, সামিটের চেয়ারম্যান আজিজ সহ পরিবারের ১৬ সদস্যকে দুদকে তলব। ১০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান। নির্বাচনকে ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। ফেব্রুয়ারির ৬ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ থাকবে। বগুড়ায় স্বামীর খোঁজে স্ত্রীর ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা। বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক এবার নেদারল্যান্ডসেও। ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ অভিবাসীর মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মী সহ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না, সেখানে উপস্থিত থেকে ভোটের হিসাবও কড়াই বুঝে নিতে হবে। সোমবার নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত বছরের নভেম্বরে এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১২ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে ১ বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। রাজশাহীর পুঠিয়ায় পোল্লাপুকুর এলাকায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩ জন নিহতের ঘটনায় বেলপুকুর থানার ওসি মোহাম্মদ আরজুন ও এসআই সুভাষচন্দ্র বর্মনকে কান ধরিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। দীর্ঘ কয়েক ঘন্টা তারা কান ধরে থাকেন, পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। নিহতরা হলেন পুঠিয়ার বালাদিয়ার গ্রামের ওমর আলীর ছেলে শান্ত ইসলাম, নগরীর কর্ণহার থানার ঠাকুরপাড়ার বিলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার বৃষ্টি ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার শ্রেণীকক্ষ ভাড়া নিয়ে জামাত ইসলামের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। সোমবার সকালে সাংবাদিকরা সরজমিনে গিয়ে দেখেন, উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধুলিয়া মধ্যচর ইবাদাতি মাদ্রাসার নুরানি শিশু বিভাগের একটি কক্ষ দলীয় কার্যক্রমের জন্য ব্যবহার করা হচ্ছে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির ভেতর ধুলিয়া মধ্যচর মুহাম্মাদিয়া কাদেরিয়া কওমি শাখাও রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৬ দিন নির্বাচনকালীন সময় হিসেবে ধরে দেশের সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরুরি প্রস্তুতির আওতায় আনা হয়েছে। এ সময় ইউনিয়ন পর্যায় পর্যন্ত মেডিকেল টিম গঠন, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, জরুরি বিভাগ ও ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত সারা দেশের সব হাসপাতালগুলোতে পাঠানো এক জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নড়াইল ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জামাতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে তর্কের পর ওই কার্যালয়ে
অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। রোববার সকালে নড়াইল সদর উপজেলার বিছালী ৩ দোকান এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ডাকসু নিয়ে জামাত নেতার কুরুচিপূর্ণ মন্তব্য জামাতের রাজনীতির চরম দেউলিয়াপনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার নিজ ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সম্পর্কে জামাত নেতা মোহাম্মদ শামীম আহসান যে মাদকের আড্ডাখানা ও বেশাখানা বলার মতো কুরুচিপূর্ণ, দায়িত্ব জ্ঞানহীন ও অবমাননাকর মন্তব্য করেছেন তা কেবল ডাকসুকে অপমান নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো বর্তমান সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং এদেশের গৌরবোজ্জ্বল উচ্চশিক্ষার ইতিহাসকে চরমভাবে অপমানিত করেছে। ডাকসু এদেশের গণতান্ত্রিক ছাত্র রাজনীতির সূতিকাগার উল্লেখ করে তিনি লিখেন, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক অর্জনে ডাকসুর ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা। সেই প্রতিষ্ঠানকে নিয়ে এমন অশালীন ভাষা ব্যবহার জামাতের রাজনীতির চরম দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। কারাবন্দীদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা থেকে জারি করা এই নীতিমালায় প্যারোলে মুক্তির শর্ত, সময়সীমা ও কর্তৃপক্ষের ক্ষমতা স্পষ্ট করা হয়েছে। সোমবার সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান তার স্ত্রী ও কন্যা সহ পরিবারের 16 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে তলব করা চিঠিতে তাদের আগামী 29 জানুয়ারি, 1, 2, 3 ও 4 ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে 136 কোটি 98 লক্ষ টাকা আত্মসাৎ ও পাচারে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত জুড়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। কুমিল্লা সেক্টর সদর দফতরের অধীনে সব ব্যাটালিয়ন সীমান্ত জুড়ে অবৈধ অস্ত্র চোরাচালান রোধসহ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার দুপুরে ফেনীর দাগন ভূঁইয়ার জয়লস্কর 4 বিজিবির সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন। প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ আগামী ফেব্রুয়ারি মাসে 6 দিন বন্ধ থাকবে। সোমবার ঢাকাস্থ ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, আগামী 11, 12, 15, 16, 17 এবং 18 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বগুড়ার সান্তাহারে স্বামীকে খুঁজে পেতে স্ত্রী 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এছাড়া রোববার বিকেলে তিনি আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা গেছে, প্রায় 1 যুগ আগে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়াট কলোনির ফজলুর রহমানের ছেলে কাজলের সঙ্গে বিয়ে হয় একই এলাকার সোনিয়া নামের এক তরুণীর। তাদের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে কাজল তার সঙ্গে দুর্ব্যবহার, শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে গত 24 জানুয়ারি সকাল 11টার দিকে 2.5 লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী সোনিয়া সম্ভব সকল জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে লোকমুখে জানতে পারেন অন্য একটি মেয়েকে নিয়ে তিনি পালিয়েছেন। কাজলের এমন কর্মকাণ্ডে স্ত্রী সোনিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টে বয়কটের আলোচনা জোরালো হয়ে উঠছে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের রাজনৈতিক নেতা ও ফুটবল ফেডারেশনের বক্তব্যে বয়কটের প্রসঙ্গ উঠে এসেছে। ভূমধ্যসাগরে নৌকাডুবে প্রায় 50 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। অবৈধ পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। মাল্টার সশস্ত্র বাহিনী জানিয়েছে, শুক্রবার তিউনেশিয়ার উপকূলের কাছে একটি কার্গো জাহাজ থেকে একজন পুরুষকে উদ্ধার করা হয় এবং পরে চিকিৎসার জন্য মাল্টায় আনা হয়। স্বাধীন অভিবাসী সহায়তা গ্রুপ অ্যালার্ম ফোন এক্স প্ল্যাটফর্ম জানিয়েছে, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একজন জীবিতকে মাল্টায় উদ্ধার করা হয়েছে। তার বর্ণনা অনুযায়ী 50 জন বাঁচতে পারেনি। তারা তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করেছিল এবং প্রায় 24 ঘন্টা পানিতে ছিল।
দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।